বা তোমরা এটাও লিখতে পারো দিস বিল্ডার্ড ক্যাট হ্যাজ বিন জিওপার্টাইজড, মানে বিপদে পড়েছে। তাহলে দিস বিল্ডার্ড ক্যাট হ্যাজ বিন জিওপার্টাইজড। বা তোমরা এটাও লিখতে পারো দিস ইনডিসক্রিট ক্যাট ইজ অ্যাট স্টেক। ইজ অ্যাট স্টেক মানে এটা ইডিয়ামস, তার মানেও বিপদগ্রস্ত হওয়া বা বিপদে পড়া। দ্য ইনডিসক্রিট ক্যাট ইজ অ্যাট স্টেক। Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share the very next translation from WBCS Mains 2013. WBCS Mains 2013 সালের যে ট্রান্সলেশনগুলো দিয়েছিল তার প্রথমটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন, অর্থাৎ কোনো মহারণ্যে এক বিশাল বটবৃক্ষ ছিল, এই লাইন দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে। এইটা আমি আজকে তোমার সাথে শেয়ার করব এবং এই টোটাল সলিউশন তোমাদের সাথে বলে দেবো। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু অবশ্যই প্যাসেজটা দেখে নেওয়ার পর নিজেরা একটু প্র্যাকটিস করবে, তারপর আমি তোমার সাথে টোটাল সলিউশনটা শেয়ার করব। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আমরা দেখে নিই প্যাসেজে কি বলছে। কোনো মহারণ্যে এক বিশাল বটবৃক্ষ ছিল। পলিত নামে এক মশিক সেই বটবৃক্ষের তলে শতদার গর্ত নির্মাণ করে তাতে বাস করত। লোমশ নামে এক মার্জার সেই বটের শাখায় থাকত এবং শাখাভাসী পক্ষীদের ভক্ষণ করত। এক চণ্ডাল পশুপক্ষী ধরবার জন্য প্রত্যহ সেই বৃক্ষের নিচে ফাঁদ পেতে রাখত। একদিন লোমশ সতর্কতা সত্ত্বেও সেই ফাঁদে পড়ল। চিরশত্রু বিড়াল আবদ্ধ হলে মুশিক নির্ভয়ে বিচরণ করতে লাগল। সে দেখল ফাঁদের মধ্যে আমিষ খাদ্য রয়েছে। তখন সে মনে মনে বিড়ালকে উপহাস করে ফাঁদের উপর থেকে আমিষ খাদ্য খেতে লাগল। সেই সময় এক নকুল এবং এক পেচকও সেখানে উপস্থিত হলো। মুশিক ভাবলে, এখন আমার 3 শত্রু সমাগত হয়েছে, আমি নীতিশাস্ত্র অনুসারে বিড়ালের সাহায্য নেব। এই মূঢ় বিড়াল বিপদে পড়েছে, প্রাণ রক্ষার জন্যে সে আমার সহিত সন্ধি করবে। সো ফ্রেন্ডস, আমি আশা করছি তোমরা সকলে প্র্যাকটিস করেছো। আমি তোমার সাথে এবার সলিউশনটা শেয়ার করছি। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে কোনো মহারণ্যে এক বিশাল বটবৃক্ষ ছিল। There was a mammoth banyan tree in some of a dense forest. তাহলে কোনো মহারণ্যে এক বিশাল বটবৃক্ষ ছিল। There was a mammoth banyan tree in some of a dense forest. কোনো এক বিশাল মহারণ্যে, dense forest. ম্যামথ মানে যেমন বিশাল হয়, ঠিক তেমন ম্যামথ ছাড়াও তোমরা লিখতে পারো হিউজ বা জাইগান্টিক ব্যানিয়ান ট্রি। ইন সাম অফ এ ডেন্স ফরেস্ট যেমন হয় তেমন তোমরা লিখতে পারো হোয়াইট ফরেস্ট। হোয়াইট ফরেস্ট মানে হচ্ছে বিরাট বা বিশাল মহারণ্য বা বিশাল বন। পরের সেন্টেন্স বলছে পলিত নামে কোনো এক মশিক সেই বটবৃক্ষের তলে শতদার গর্ত নির্মাণ করে তাতে বাস করত। এ মাউস কল্ড পলিত, পলিত নামে এক মশিক, এ মাউস কল্ড পলিত মেড ইটস হ্যাবিটেট আন্ডার দিস বেনিয়ান ট্রি। তাহলে তার গৃহ নির্মাণ করেছিলেন, মেড ইটস হ্যাবিটেট আন্ডার দিস বেনিয়ান ট্রি, এই বেনিয়ান ট্রির নিচে বা এই বট গাছের নিচে। ডিগিং হোলস, গর্ত নির্মাণ করে, উইথ হান্ড্রেডস অফ ডোরস অর এন্ট্রান্সেস, শতদার গর্ত নির্মাণ করে সেখানে বাস করত। তাহলে এ মাউস কল্ড পলিত মেড ইটস হ্যাবিটেট আন্ডার দিস বেনিয়ান ট্রি, ডিগিং হোলস উইথ হান্ড্রেডস অফ ডোরস অর এন্ট্রান্সেস, শতদার গর্ত নির্মাণ করে সেখানে বাস করত। বা তোমরা এটাও লিখতে পারো এ মাউস কল্ড পলিত lived under this banyan tree, digging holes with hundreds of entrances or doors.
সদর গর্ত নির্মাণ করে সেই বট বৃক্ষের নিচে পলিত নামে এক মুশিক বসবাস করত। নেক্সট সেন্টেন্স, লোমশ নামে এক মার্জার সেই বটের শাখায় থাকত এবং শাখাবাসী পক্ষীদের ভক্ষণ করত। এ ক্যাট কল্ড লোমশ lived in a branch of the tree and consumed the birds nesting in the branches of that tree. তাহলে কি বলছে যে লোমশ নামে এক মার্জারও সেই বটের শাখায় থাকতো। তাহলে এ ক্যাট কল্ড লোমশ lived in the branches of the tree and consumed ভক্ষণ করত the birds সেই সব পাখিদের নেস্টিং ইন দ্যাট ব্রাঞ্চেস অফ দ্যাট ট্রি। তাহলে সেই গাছের শাখায় যে সমস্ত পাখিরা থাকতো তাদের ভক্ষণ করতো। তাহলে কনজিউমড দ্য বার্ডস নেস্টিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্যাট ট্রি। পাখিরা গাছে ডালে থাকতো। এখানে কিন্তু লিভটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে নেস্ট। নেস্ট মানে পাখির বাসা, সেটা আমি ভার্ব করে দিয়েছি, অর্থাৎ নেস্টিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্যাট ট্রি। এক চণ্ডাল পশুপক্ষী ধরবার জন্য প্রত্যহ সেই গাছের নিচে ফাঁদ পেতে রাখত। এখানে চণ্ডাল যে শব্দটা ব্যবহার করা হয়েছে এর দুটো মিনিং হয়। এক হচ্ছে চণ্ডাল মানে এমন এক শ্রেণীর মানুষ যারা অস্পৃশ্য, মানে কেউ তাদেরকে ছোঁয় না, বা চণ্ডাল মানে এখানে আর একটা মিনিং হতে পারে খুব নিষ্ঠুর প্রকৃতির লোক। তো দুটোর মধ্যে যে কোনো একটা মিনিং করলেই অ্যান্সারটা হবে। A brutal person would lay a trap every day under the tree to catch his prey. তাহলে একটা ক্রুয়েল ব্যক্তি, অর্থাৎ যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই বা খুব রাগী নিষ্ঠুর, তাহলে এ ব্রুটাল বা লিখতে পারো ইনহিউম্যান পার্সন উড লে এ ট্র্যাপ এভরিডে, প্রতিদিন ফাঁদ পেতে রাখতো। তাহলে উড লে এ ট্র্যাপ অতীতকালের অভ্যাস, অর্থাৎ উড দিয়ে লিখতে হবে, অথবা তোমরা লিখতে পারো ইউজ টু লে এ ট্র্যাপ মানে ফাঁদ পেতে রাখতো। আন্ডার দ্য ট্রি সেই গাছের নিচে। টু ক্যাচ হিজ প্রে শিকার বা পশুপক্ষী ধরবার জন্য। প্রে মানে হচ্ছে শিকার। টু ক্যাচ হিজ প্রে বা টু ক্যাচ হিজ অ্যানিমালস অর বার্ডস। এখানে ব্রুটাল বা ইনহিউম্যান এর অর্থ হচ্ছে ক্রুয়েল বা নিষ্ঠুর। এটা ইউজ না করে চণ্ডালের যেটা মিনিং হয় অর্থাৎ অস্পৃশ্য, এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে লিখতে হবে অ্যান আনটাচেবল পার্সন উড লে এ ট্র্যাপ এভরিডে আন্ডার দ্য ট্রি টু ক্যাচ ইটস প্রে অর টু ক্যাচ ইটস অ্যানিমালস অ্যান্ড বার্ডস। তাহলে চণ্ডাল ব্যক্তি মানে অ্যান আনটাচেবল অস্পৃশ্য মানুষ। একদিন লোমশ সতর্কতা সত্ত্বেও সেই ফাঁদে পড়ল। ডিসপাইট বিং অ্যালার্ট, লোমশ ওয়াজ কট ইন্টু দ্যাট ট্র্যাপ। তাহলে একদিন সতর্কতা সত্ত্বেও সে ফাঁদে পড়ল। ডিসপাইট বিং অ্যালার্ট হি ওয়াজ কট ইন্টু দ্যাট ট্র্যাপ। বা তোমরা এটাও লিখতে পারো despite being cautious or vigilant, মানে সতর্কতা সত্ত্বেও despite being cautious or vigilant লোমশ was got into that trap, সে সেই ফাঁদে পড়ল। লোমশ was got into that trap। চিরশত্রু বিড়াল আবদ্ধ হলে মুশিক নির্ভয়ে বিচরণ করতে লাগল। As the eternal foe cat was entrapped, the mouse could move freely. চিরশত্রু বিড়াল আবদ্ধ হলে, as the eternal foe cat was entrapped, the mouse could move freely. মুশিক নির্ভয়ে বিচরণ করতে লাগলো। সে দেখল ফাঁদের মধ্যে আমিষ খাদ্য রয়েছে। তখন সে মনে মনে বিড়ালকে উপহাস করে ফাঁদের উপর থেকে আমিষ খাদ্য খেতে থাকল। হি অবজার্ভড নন ভেজিটেরিয়ান ফুড ইন দ্য ট্র্যাপ। দেখল ফাঁদের মধ্যে আমিষ খাদ্য রয়েছে। হি অবজার্ভড অর স
non-vegetarian food in the trap. He then, mocking the cat in his mind, continued to eat non-vegetarian food over the trap. তাহলে সে তখন মনে মনে বিড়ালকে উপহাস করে। He then, mocking the cat in his mind, continued to eat the non-vegetarian food. খেতে থাকলো সেই আমিষ খাবার ওভার দ্য ট্র্যাপ, সেই ফাঁদের উপর থেকে। সেই সময় এক নকুল এবং এক পেচকও সেখানে উপস্থিত হলো। At that moment, a mongoose and a owl too appeared there. সেখানে উপস্থিত হলো। At that moment, a mongoose and an owl too, একটা পেচকও appeared there, সেখানে উপস্থিত হলো। বা এটা লিখতে পারো, at that moment, a mongoose and an owl too made their presence there, সেখানে উপস্থিত হলো। মুশিক ভাবলে এখন আমার 3 শত্রু সমাগত হয়েছে। The mouse pondered, now I am entangled with 3 foes. আমার 3 শত্রু সমাগত হয়েছে। তাহলে the mouse pondered, now I am entangled with 3 foes, বা এটা বলতে পারো I am surrounded with 3 foes. আমি নীতিশাস্ত্র অনুসারে বিড়ালের সাহায্য নেব। According to the moral principles, I will take help from the cat. তাহলে নীতিশাস্ত্র অনুসারে according to the moral principle, I will take help from the cat. আমি বিড়ালের সাহায্য নেব। বা তোমরা এটাও লিখতে পারো, according to the moral principles, I will have the assistance of the cat. আমি বিড়ালের সাহায্য নেব। I will have the assistance of the cat. এই মুড়ো বিড়াল বিপদে পড়েছে। This indiscreet cat has been endangered. তাহলে এই মুড়ো বিড়াল বিপদে পড়েছে। This indiscreet cat has been endangered. বা তোমরা এটাও লিখতে পারো, this bewildered cat has been jeopardized, মানে বিপদে পড়েছে। তাহলে this bewildered cat has been jeopardized. বা তোমরা এটাও লিখতে পারো, this indiscreet cat is at stake. is at stake মানে এটা ইডিয়ামস, এটার মানে বিপদগ্রস্ত হওয়া বা বিপদে পড়া। The indiscreet cat is at stake. একদম শেষ বাক্যে বলছে প্রাণ রক্ষার জন্য সে আমার সহিত সন্ধি করবে। He will make treaty with me for saving his life. প্রাণ রক্ষার জন্য সে আমার সাথে সন্ধি করবে। তাহলে he will make treaty with me for saving his life. তোমরা দেখো যে প্যাসেজটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সেই বলা আছে, লাস্টের 3-4টে সেন্টেন্স ছাড়া। যেখান থেকে শুরু হচ্ছে, মুশিক ভাবলে এখন আমার 3 শত্রু সমাগত হয়েছে। তো এখানে যেহেতু ভাবা আর থিঙ্কিং ব্যাপারটা রয়েছে, তাই কিন্তু আমি এই সেন্টেন্সটা এবং এর পরে যে সেন্টেন্সগুলো রয়েছে অর্থাৎ ওর থিঙ্কিং, সেইগুলো প্যাসেজে কিন্তু প্রেজেন্ট এবং ফিউচারে লেখা হয়েছে। আমি কিন্তু সেগুলো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সেই লিখেছি। আর বাদ বাকি উপরে যে সমস্ত সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো সব প্যাসেজ অনুসারে পাস্টেই আছে। আমি কিন্তু এটা পাস্টে লিখেছি, গল্পের মতো একটা প্যাসেজ, সুতরাং এটা পাস্টেই হবে। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে বা বেটার কিছু করার জন্য মনে হয়, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুল করো না। তো ফ্রেন্ডস, পরের ক্লাসে আমি প্রেসিস এবং তার পরের ক্লাসে এসএস, এই WBCS 2013 এইগুলো নিয়ে তোমার সামনে চলে আসবো। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।